প্লাজমা টার্বিউলেন্স মানে এর আলোড়ন মহাবিশ্বের সবচেয়ে বিশৃঙ্খল ঘটনাগুলোর মধ্যে একটা। আচ্ছা, একটু ভাবুন তো, 1 কাপ দুধে কফি ঢালার পর যদি সেই কফি নিজে থেকেই আবার আলাদা হয়ে যেত। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? কিন্তু প্লাজমার জগতে ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটছে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। প্রশ্নটা শুনলেই মনে হয় এটা আমাদের জানা সব নিয়মকে যেন ভেঙে দিচ্ছে। আমরা তো এটাই জানি যে বিশৃঙ্খলা শুধু বাড়তেই থাকে, তাই না? মানে একটা ভাঙা কাচের গ্লাস তো আর নিজে নিজে জোড়া লেগে যায় না। কিন্তু বিজ্ঞানীরা এমন কিছু দেখছেন যা ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। তো ঘটনাটা আসলে 3টা ধাপে ঘটে। প্রথমে প্লাজমা বেশ সাজানো গোছানো একটা সুশৃঙ্খল অবস্থায় থাকে। এরপর এটা পুরোপুরি বিশৃঙ্খল বা টার্বুলেন্ট হয়ে যায়, মানে শক্তির এক এলোমেলো ঝড়। কিন্তু তারপরই ঘটে সেই অবিশ্বাস্য ব্যাপারটা। ওই চরম বিশৃঙ্খলা থেকে সিস্টেমটা নিজে থেকেই তার একদম শুরুর অবস্থায় ফিরে আসে। একেই বিজ্ঞানীরা বলছেন রিকালেন্স বা পুনরাবৃত্তি। তাহলে আমাদের বিশ্লেষণের প্রথম পর্বে আমরা এই রহস্যটাকেই বোঝার চেষ্টা করব। বিজ্ঞানীরা কেন এই ঘটনা দেখে এতটা অবাক হচ্ছেন, আর এটা আমাদের পদার্থবিদ্যার জ্ঞানকে ঠিক কিভাবে চ্যালেঞ্জ করছে। আর এটা কিন্তু কোনো কাল্পনিক ধারণা নয়। গবেষকরা কম্পিউটার সিমুলেশনে এই ঘটনাটা আসলেই ঘটতে দেখেছেন। একটা সিস্টেম পুরোপুরি বিশৃঙ্খল হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন তার মধ্যে একটা স্মৃতি রয়ে গেছে, যেটা তাকে তার পুরনো অবস্থায় ফিরে আসতে সাহায্য করছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অদ্ভুত আচরণটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। বিজ্ঞানীরা দেখেছেন শুধুমাত্র কিছু নির্দিষ্ট ধরনের প্রবাহ বা ফ্লোয়ের ক্ষেত্রেই বিশৃঙ্খলা আবার আগের অবস্থায় ফিরে আসে। অন্য ধরনের প্রবাহের ক্ষেত্রে ওটা চিরকাল বিশৃঙ্খলই থেকে যায়। তার মানে এই বিশৃঙ্খলার ভেতরেই এমন কোনো গোপন নিয়ম লুকিয়ে আছে যা আমরা এখনও ধরতে পারিনি। চলুন এবার দেখি টার্বুলেন্স নিয়ে আমাদের যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলো কেন এই রহস্যের সমাধান করতে পারছে না, কেন বিজ্ঞানীদের পুরনো তত্ত্বগুলো এখানে এসে আটকে যাচ্ছে। 1940-এর দশকে আন্দ্রে কোলমোগরভ টার্বুলেন্স নিয়ে একটা যুগান্তকারী তত্ত্ব দিয়েছিলেন। উনি বলেছিলেন টার্বুলেন্স হল অনেকটা শক্তির এক বিশাল ঝর্ণার মতো, যেখানে বড় বড় ঘূর্ণিগুলো ভেঙে গিয়ে ক্রমাগত ছোট ছোট ঘূর্ণি তৈরি করে। এই তত্ত্বটা আমাদের বিশৃঙ্খলার একটা গড়পড়তা ধারণা দেয়, কিন্তু এর ভেতরের সূক্ষ্ম বিবরণগুলো ধরতে পারে না। আর এখানেই হলো মূল সমস্যাটা। গবেষকরা বলছেন শুধু মোট শক্তি কতটুকু আছে সেটা মেপে এই পুনরাবৃত্তির মতো রহস্যের সমাধান করা একদমই অসম্ভব। আমাদের প্রচলিত পদ্ধতিগুলো যথেষ্ট গভীর নয়, আমাদের আরও গভীরে তাকাতে হবে। ব্যাপারটা সহজে বোঝার জন্য এই উপমাটা কিন্তু দারুণ। কলমোগৌরবের তত্ত্ব ব্যবহার করা মানে হল একটা অর্কেস্ট্রার কনসার্টে গিয়ে শুধু এটা বোঝা যে ইশাটা জোরে বাজছে নাকি আস্তে, কোন বাদ্যযন্ত্র কি বাজাচ্ছে, তাদের মধ্যে তালমিল কেমন, এসব সূক্ষ্ম বিবরণ পুরোপুরি হারিয়ে যায়। তাহলে উপায় কি? উত্তরটা হয়তো লুকিয়ে আছে অর্ধ শতাব্দীরও বেশি পুরনো এক গবেষণায়। চলুন এবার সুব্রমণ্যন চন্দ্রশেখরের কাজের দিকে একটা নজর ফেরানো যাক, যা টার্বুলেন্সকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল। এই টাইমলাইনটা বিজ্ঞানের অগ্রগতির পথটা খুব সুন্দরভাবে দেখায়। কোলমোগরভের ওই গড়পড়তা ধারণার পর 1950-এর দশকে চন্দ্রশেখর আরও গভীরে যান। তিনি কণাগুলোর মধ্যেকার গোপন সম্পর্ক বা কোরিলেশন বোঝার চেষ্টা করেন, মানে এক কণার আচরণ অন্য কণার ওপর কিভাবে প্রভাব ফেলে। আর আজকের গবেষণা ঠিক সেই পথেই আরও এক ধাপ এগিয়ে গেছে। চন্দ্রশেখরের মূল ধারণাটি ছিল করিলেশন বা পারস্পরিক সম্পর্ক। তিনি একটি গাণিতিক টুল তৈরি করেন যা দিয়ে বোঝা যায় প্রবাহের এক প্রান্তের কণা অন্য প্রান্তের কণার সাথে কিভাবে সংযুক্ত, যেন তাদের মধ্যে একটা অদৃশ্য সুতোর টান রয়েছে। আর এখানেই সেই সব গোপন তথ্য লুকিয়ে আছে যা পুরনো তত্ত্ব দিয়ে দেখাই যেত না। দুটো তত্ত্বের পার্থক্যটা ঠিক ওই অর্কেস্ট্রার উপমার মতোই। কোলমোগরভের তত্ত্ব শুধু মোট আওয়াজটা শুনে, কিন্তু চন্দ্রশেখরের তত্ত্ব অর্কেস্ট্রার বিভিন্ন যন্ত্রের মধ্যেকার সুরের মিল বা হারমোনিটা শুনতে পায়। এটা শুধু একটা গড় অনুমানের বদলে আমাদের একটা অনেক বেশি সুনির্দিষ্ট ছবি দেয়। বেশ, এখন আমরা দেখব এই নতুন গবেষণাটি চন্দ্রশেখরের তত্ত্বকে কিভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কিভাবে তারা ছবিটাকে আরও পরিষ্কার করার জন্য নতুন স্তর যোগ করেছেন। এর মূল কৌশলটা হল তথ্যের আরও গভীর স্তরে যাওয়া,
যেটাকে বিজ্ঞানীরা বলেন হায়ার অর্ডার মোমেন্টস। ধরুন, একটা ছবিকে আপনি প্রথমে শুধু সাদা কালোতে দেখছেন, তারপর রং যোগ করছেন, এরপর সেটাকে 3Dতে দেখছেন। প্রত্যেকটা স্তর যেমন ছবিটাকে আরও জীবন্ত করে তোলে, এই মোমেন্টসগুলো ঠিক সেভাবে প্লাজমার আচরণের আরও বিস্তারিত চিত্র আমাদের সামনে তুলে ধরে। তো এই স্তরগুলো আসলে কি? যেমন ধরুন প্রথম স্তর বা মোমেন্ট আমাদের বলছে প্লাজমার ঘনত্ব কেমন, তার পরের স্তরটা বলছে কণাগুলো কোন দিকে যাচ্ছে, আর তারপরের স্তরটা তাদের শক্তি আর চাপ সম্পর্কে ধারণা দিচ্ছে। এভাবে প্রত্যেকটা স্তর বিশৃঙ্খলার ছবিটাকে আরও পরিষ্কার করে তুলছে। আচ্ছা, এই জটিল সমীকরণটা দেখে একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদের এর গণিতটা বোঝার কোনো দরকার নেই। আসল কথাটা হলো এই সমীকরণটি কতটা বিস্তৃত তথ্যের স্তরকে একসাথে ধরতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। এটা আসলে সেই গভীরতারই একটা প্রতীক। তাহলে এই জটিল গণিতের উদ্দেশ্যটা কি? এটা আসলে সেই সব গোপন সম্পর্কগুলোকে খুঁজে বের করে যা পুরনো মডেলে ধরা পড়ত না। এটা শক্তির আদান প্রদানকে আরও সঠিকভাবে মাপতে পারে এবং আমাদের একটা কাইনেটিক বা কণা নির্ভর চিত্র দেয়, যা প্লাজমার আসল আচরণ বুঝতে অনেক বেশি সাহায্য করে। চলুন আমাদের সেই অর্কেস্ট্রার উপমাতেই আবার ফিরে যাই। এই নতুন তত্ত্বটি ব্যবহার করা মানে শুধু মোট আওয়াজ বা হারমোনি শোনাই নয়, বরং অর্কেস্ট্রার প্রত্যেকটা বেহালা, প্রত্যেকটা ড্রাম, প্রত্যেকটা বাঁশির সুর আলাদা করে শোনার ক্ষমতা অর্জন করা। এটাই হলো বিশৃঙ্খলাকে বোঝার সবচেয়ে বিস্তৃত উপায়। সব মিলিয়ে আমরা এখন দেখতে প্রস্তুত যে এই নতুন এবং শক্তিশালী তত্ত্বটি কিভাবে আমাদের প্রাথমিক রহস্য, সেই বিশৃঙ্খল প্লাজমার অতীতে ফিরে যাওয়ার সমাধান করতে পারে। আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। এই যে বিশৃঙ্খলা নিজে থেকেই পুরনো অবস্থায় ফিরে যাচ্ছে, এর পেছনের আসল কারণটা কি? তাহলে আসল কথাটা হলো, এই পুনরাবৃত্তি কোনো জাদুকরী ঘটনা নয়। এর পেছনে রয়েছে কণাগুলোর মধ্যেকার সূক্ষ্ম আর গোপন সম্পর্ক, যা কলমোগোরোভের তত্ত্বের মতো সরল মডেলে ধরা পড়ে না। এই সম্পর্কগুলোই সিস্টেমটিকে তার পুরনো অবস্থায় ফিরতে বাধ্য করে, আর এই নতুন তত্ত্বটি আমাদের সেই সম্পর্কগুলো দেখার জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম দিচ্ছে। শেষে এসে গবেষকরা খুব স্পষ্টভাবে বলছেন যে তারা সব সমস্যার সমাধান করে ফেলেছেন এমনটা নয়, আর বিজ্ঞান তো এভাবেই কাজ করে। এটা কোনো চূড়ান্ত উত্তর নয়, বরং অন্বেষণ এবং আবিষ্কারের পথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ পদক্ষেপ। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি প্লাজমার মতো একটা জটিল সিস্টেমের গভীরে তাকিয়ে আমরা এমন অবিশ্বাস্য জিনিস খুঁজে পাই, তাহলে মহাবিশ্বের আর কত জায়গায়, কত রহস্য আমাদের চোখের আড়ালে থাকা এরকম সূক্ষ্ম বিবরণের মধ্যে লুকিয়ে আছে। এটা আসলেই একটা ভাবনার বিষয়।